ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা হাইটেক পার্ক করেছি, সফটওয়্যার পার্ক করেছি, কতটা কাজে আসছে আসলে? সত্যি কথা বলতে এফেক্টিভ হয়নি। তার কারণ হচ্ছে যে এই যে যেগুলো করা হয়েছে এই ধরনের পার্কগুলো, এগুলোর মানে যখন করা হয়েছে তখন ইন্ডাস্ট্রির সাথে বসা হয়নি। মানে কোনো একজন মন্ত্রী বা কোনো একজন আমলা বা এরকম কোনো প্রভাবশালী ব্যক্তি বা এমপি, তার হয়তো এলাকায় মনে হয়েছে, সে তখন সেটা লবি করে তার এলাকায় একটা সফটওয়্যার টেকনোলজি পার্ক বা এরকম কিছু একটা করা হয়েছে। কিন্তু ওইখানে অন্যান্য রিসোর্স আছে কিনা, আপনি ওখানে প্রোগ্রামার পাবেন কিনা, আশেপাশ থেকে ওখানে ওই ধরনের মানুষ আছে কিনা, বা আমি অ্যাজ আ ব্যবসায়ী আমি ওখানে গিয়ে আমার অফিস খুলবো কিনা, এই আলোচনাটা কিন্তু করা হয়নি। যে মনে করেন যশোরে করা হলো সফটওয়্যার টেকনোলজি পার্ক, ইন্ডাস্ট্রির সাথে আমাদের স্টেক হোল্ডারদের সাথে কি বসা হয়েছে যে আচ্ছা আমরা যদি একটা এরকম করি যশোরে, আপনারা কয়টা কোম্পানি, কোন কোন কোম্পানি আপনারা ইয়েতে আসবেন, ওখানে মানে অফিস করবেন বা ব্রাঞ্চ করবেন, আমাদের সাথে আলাপ করা হয়নি। সো এই ধরনের জিনিসগুলো হয়নি বলেই আমার মনে হয় এগুলো সেভাবে ফ্লারিশ করেনি আর কি। একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আমাদের বাংলাদেশে দরিদ্রের সংখ্যা প্রায় 12 লাখ বেড়ে যাবে। তো এটা তো একটা হিউজ সংখ্যা। কিভাবে দেখছেন, সমাধানের কোনো উপায় আছে কিনা, কর্মসংস্থান অথবা অন্য কোনোভাবে? সমাধানের তো মেন উপায় হচ্ছে আসলে থ্রু প্রাইভেট সেক্টর। সরকার তো আর জব ক্রিয়েট ওভাবে করতে পারে না, সরকারি জব তো আর তৈরি হবে না, প্রাইভেট সেক্টরই জব তৈরি করবে। এবং প্রাইভেট সেক্টরে আপনার জব তৈরি করার মানে সবচেয়ে বড় উপায় হচ্ছে যে আপনি বেশি বেশি করে মানে ম্যানুফ্যাকচারিং জব ক্রিয়েট করবেন, ইনভেস্টমেন্ট বাড়াবেন, আপনি এমন একটা পরিবেশ তৈরি করবেন যেখানে উৎসাহিত হয় মানুষ ইনভেস্ট করতে, যা ঠিক আছে আমি একটা ইন্ডাস্ট্রি বানাবো, আমি একটা এমন কিছু একটা প্রোডাকশন হাউস বানাবো যেখানে আমি একসাথে কয়েকশো মানুষ চাকরি দিতে পারবো বা কয়েক হাজার মানুষ চাকরি দিতে পারবো। সো এই ধরনের পরিবেশ ক্রিয়েট করতে হবে সরকারকে, খুব দ্রুত করতে হবে। এটা নানা রকমভাবে ইনসেন্টিভ দিয়ে করা যায়। আপনি যদি দেখেন যে যদি আপনি ইন্ডিয়াতে দেখবেন যে ওদের যে বিভিন্ন স্টেটগুলো আছে, প্রদেশগুলো আছে, ওরা কিন্তু একে অপরের সাথে কম্পিট করে, যে তারা একটা প্রদেশ হয়তো ইনসেন্টিভ দিচ্ছে, আরেকটা প্রদেশ বলে আমরা আরও বেশি ইনসেন্টিভ দেবো। সো এই ধরনের সো আমাদেরকেও কিন্তু এই ধরনের ইনসেন্টিভ দিয়ে লোকাল এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে হবে। আমরা ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স নিয়ে অনেক দিন ধরে বলে আসছি, সেটা নিয়ে আসলে কাজ করে যেতে হবে। কিছুটা হয়তো হয়েছে, বিডাতে হয়তো কিছু কিছু জিনিস আপনি হয়তো ওয়ান উইন্ডোজ এখন সলিউশন পাচ্ছেন, ওয়ান স্টপ সার্ভিস পাচ্ছেন, কিন্তু তারপরেও সেটা এনাফ না। প্রধান অন্তরায়টা হচ্ছে যে বিভিন্ন যে এজেন্সিগুলো থাকে যেখান থেকে আপনার পারমিশনগুলো নিতে হয়, তারা না তাদের সেই পাওয়ারটা ছাড়তে চায় না। সো তারা মনে করে যে না, যখন লাগবে আমার কাছে আসুক। সো আপনি কত জায়গায় দৌড়াবেন? সো বিদেশিরা তো এসে আপনাকে মানে 30 জায়গায় 40 জায়গায় দৌড়াবে না। সো এই জিনিসটা আসলে সরকারকে খুব প্রায়োরিটি দিয়ে এটা কাজ করতে হবে। আপনাকে যদি এই ধরনের একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারেন, বিনিয়োগ আসবে, এবং ম্যানুফ্যাকচারিং যেই সব বিনিয়োগ কর্মসংস্থান বেশি করতে পারে সেইগুলোকে আপনি ইনসেন্টিভ দেন। আপনি এমন কিছু করলেন যে রোবট দিয়ে কাজ করে ফেললেন, সেটাতে তো আমার লাভ হলো না, মানে ওই সেন্সে লাভ হলো না যে কর্মসংস্থান হলো না। সো যেখানে বড় কর্মসংস্থানের সুযোগ আছে সেই ধরনের উদ্যোগকে যদি ইনসেন্টিভ দেয় সরকার, আমার মনে হয় এটা অ্যাড্রেস করা যাবে। আরেকটা বড় কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমাদের এসএমএগুলো, এসএমই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, তাদের প্রতি একটু আমার মনে হয় নজর দেওয়া, তাদেরকে যদি একটু মানে করা যায়, কি বলবো, একটু প্যাট্রোনাইজ, পৃষ্ঠপোষকতা করা যায়, তাহলে আমার মনে হয় তারাও কিন্তু অনেক জব ক্রিয়েট করতে পারে, ছোট ছোট জব। তারা হয়তো কেউ হয়তো 10 জন 20 জন 25 জন 50 জন করে ক্রিয়েট করবে, কিন্তু এটা একটা বড়, বিকজ আমাদের এখানে তো এসএমইরাই কিন্তু ইকোনমির ব্যাকবোন। তো তারা যদি কর্মসংস্থান করতে পারে তাহলে কিন্তু একটা বড় হেল্প হবে আর কি। তারপরে ইজ অফ ডুইং বিজনেস আমাদের ভালো করতেই হবে আসলে। ওটা ছাড়া তো বিনিয়োগ আসবে না, আপনার লোকাল বিনিয়োগও করবে না কেউ, বিদেশ থেকে তো আসবেই না। সেটা একটু জানতে চাই যে পুরো বিশ্বে 1 কোটির মতো প্রবাসী বাংলাদেশি আছে, তাদের মধ্যে কিন্তু 1/4 কিন্তু বেশ দক্ষ।
এদের মধ্যে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। তো তাদেরকে আমরা আমাদের ইকোনমিতে কিভাবে কাজে লাগাতে পারি? বেশ কয়েকভাবে কাজে লাগানো যায়। আপনি দেখেন, আগেন আমি ইন্ডিয়ার কথা বলি, বিকজ ইন্ডিয়ার প্রচুর মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তো ওরা যেটা করেছে, ওরা তাদেরকে দেশে অ্যাট্রাক্ট করার জন্য ওরা নন রেসিডেন্ট ইন্ডিয়ান বলে একটা জিনিস, যেটা আমাদের এনআরবি বলে একটা আছে, এবং তাদের জন্য স্পেশাল কিছু অফার্স আছে আর কি, অনেক সুযোগ আছে। পরে তারা যেটা করলো, তারা একটা পিআইও বলে একটা করলো, আরেকটা ক্যাটাগরি করলো, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। অর্থাৎ সে হয়তো সেকেন্ড জেনারেশন, তার বাবা মা হয়তো মানে ইন্ডিয়া থেকে চলে গেছে আমেরিকাতে, কিন্তু সে আমেরিকাতেই জন্ম, আমেরিকাতেই বড় হয়েছে, কিন্তু তার রুট কিন্তু ইন্ডিয়াতে। সো তাকেও কিন্তু সেই সুযোগ দেওয়া হচ্ছে। সো তার কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট নাই, কিন্তু তাকেও সেই সুযোগ দেওয়া হচ্ছে। এরকম তারা 2-3টা ক্যাটাগরি করেছে। সো এই ধরনের যদি আমরা বিভিন্ন ধরনের ইনসেন্টিভ বা অফার দিতে পারি, আমার মনে হয় অনেকে ইন্টারেস্টেড হবে। কারণ এখন কিন্তু অনেক সেকেন্ড জেনারেশন বাংলাদেশি বিদেশে আছে, থার্ড জেনারেশনও কিছু কিছু আছে। সো তাদেরকে আমরা এইভাবে অ্যাট্রাক্ট করতে পারি যে তুমি যদি বাংলাদেশে এসে একটা ইনভেস্ট করো, বা একটা জমি কিনো, বাড়ি কিনো, হোয়াটএভার, বা একটা ফ্যাক্টরি বানাও, তুমি এত বছরের জন্য একটা ট্যাক্স ইনসেন্টিভ পাবে, অথবা নানা ধরনের ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, বা তাকে একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া যেতে পারে, সিআইপি স্ট্যাটাস, কথার কথা এই ধরনের কিছু একটা দেওয়া যেতে পারে। সো এগুলো অ্যাট্রাক্ট করে মানুষকে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আছে, প্রবাসী যারা আছেন, তাদেরও কিছু দায়িত্ব আছে, মানে আমাদের ইয়ের প্রতি, বাংলাদেশের প্রতি। যেমন দায়িত্ব বলবো না, আমি বলবো যে এটা তাদেরকে উদ্বুদ্ধ করা যেতে পারে যে, মানে মনে করেন আমি একজন প্রবাসী, আমি যেখানে চাকরি করি, যেই অফিসে চাকরি করি, ওই অফিসটার ধরেন একটা ছোট একটা ওয়েবসাইট তৈরি করবে। ওটা আমি বলি যে না, আমি বাংলাদেশের একটা ফ্রিল্যান্সারকে দিয়ে করাচ্ছি, বা একটা কোম্পানিকে দিয়ে করাচ্ছি, হয়তো $1,000 কাজ, $2,000 কাজ, বেশি না। তো এইটা $1,000 $2,000 দিয়ে করা যেতেই পারে, এবং আমি কনফিডেন্ট যে ও যখন ডেলিভার করবে, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ওয়েবসাইট হবে। ওইটা দেখে অন্যরা তখন বলবে, ও আচ্ছা, দেখো তো বাংলাদেশের কোম্পানিটা খুব ভালো। এইভাবে আস্তে আস্তে কিন্তু ওয়ার্ড অফ মাউথে ছড়িয়ে পড়বে। সো নিজের কোম্পানি বা আমার নিজের যে ব্যবসাটা আছে, বা নিজে যেখানে কাজ করি, সেইটার কাজ যদি আমি ছোট ছোট, আমার দরকার নেই মানে $100,000 বা $1 মিলিয়ন কাজ দরকার নেই, আমাকে আপনি ওই $1,000-2,000 কাজে দেন। সো এইভাবে যদি আমাদের যারা প্রবাসীরা আছে, তারা যদি এটা শুরু করে, আমার মনে হয় এটা খুব একটা ভালো হবে আমাদের ইমেজটাকে তৈরি করার জন্য। আরেকটা হচ্ছে যে আমাদের অনেকে আছে কিন্তু, এই যে আপনি বললেন না প্রায় 1/4, আমার নাম্বারটা মনে হচ্ছে যে আবার 24 লক্ষ, 2.4 মিলিয়ন প্রফেশনালসরা আছে বাংলাদেশি প্রফেশনাল বাইরে কাজ করে। এদেরকে যদি আমরা কোনোভাবে অ্যাট্রাক্ট করতে পারি বাংলাদেশে ফর আ শর্ট পিরিয়ড, যে তোমাকে এই জিনিসের দায়িত্ব দেওয়া হবে একটা ভালো স্যালারিতে, তুমি ওখানে যা স্যালারি পাচ্ছ আমি সেটাকে ম্যাচ করব, অথবা সেটাকে বিট করব, এবং 3 বছরের জন্য বা 5 বছরের জন্য তাকে নিয়ে আসা, এরকমভাবে করা যেতে পারে। ইউনিভার্সিটিগুলো তো নিয়ে আসা যেতে পারে। ইউনিভার্সিটিগুলোকে তাদেরকে স্যাবাটিক্যালে নিয়ে আসা যেতে পারে। আমাদের ইউনিভার্সিটিগুলোতে আপনি জানেন যে এই আমাদের কারিকুলামগুলোকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। সেগুলোকে আপডেট করার জন্য আমাদের বিভিন্ন যে প্রফেসরসরা আছেন আমেরিকাতে, ইংল্যান্ডে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মালয়েশিয়াতে, জাপানে, সিঙ্গাপুরে, তাদেরকে আমরা কিন্তু আমাদের এই ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের মেম্বার করতে পারি। বর্তমান নিয়ম অনুযায়ী এটা করা যাচ্ছে না, ইউজিসির নিয়ম অনুযায়ী, কিন্তু এই ধরনের নিয়মগুলো যদি মডিফাই করা যায়, রিভাইজ করা যায়, সো এইভাবে তাদেরকে যদি ইন্টিগ্রেট করা যায়, আমার মনে হয় আমরা এই প্রবাসী যারা আছেন বাংলাদেশি, তারা কিন্তু অনেক ভালো কন্ট্রিবিউট করতে পারবেন টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। সামনে বহুল প্রতীক্ষিত বাজেট, নতুন সরকারের প্রথম বাজেট। আপনি তো বাংলাদেশ সবচেয়ে বড় যে ব্যবসায়ী সংগঠন, সেখানেও ছিলেন, অনেক জায়গায় আছেন। সার্বিকভাবে বাজেটটা কেমন প্রত্যাশা করেন, আর স্পেশালি তথ্য প্রযুক্তি খাতের জন্য কি প্রত্যাশা থাকবে? একটা কথা সবসময় আমরা বলি, মানে সব ব্যবসায়ীরা, আমরা এফবিসিসিআই থেকেও বলতাম, আমি যখন এফবিসিসিআইতে ছিলাম ডাইরেক্টর হিসেবে, আমরা সবসময় বলতাম যে ট্যাক্স বার্ডেন না বাড়িয়ে ট্যাক্স নেটটাকে বিস্তৃত করা।
সো সেই কাজটা আমি জানি না কেন কোনোভাবেই করা যাচ্ছে না, এখন পর্যন্ত করা যায়নি। মানে যারা দিচ্ছে তারা আরো বেশি দিচ্ছে, তাদের উপর চাপটা বেশি তাদের আসছে। উপরেই চাপ বেশি দেওয়া হচ্ছে। সো আপনি মানে আমাদের এই 17 কোটি মানুষের দেশে আপনি কয় লক্ষ মানুষ ট্যাক্স দেয়? আমার তো মনে হয় 7-8 লক্ষ মানুষের বেশি না আর কি, 7 লক্ষ মানুষ হয়তো ট্যাক্স দেয়। মানে চিন্তা করেন, মানে কোথায় 17 কোটি মানুষ, কোথায় 7 লক্ষ মানুষ, মানে টিন বোধহয় রেজিস্টার্ড টিন বোধহয় 30 লক্ষর বেশি না বা 40 লক্ষর বেশি না, তার মধ্যে দেয় হয়তো 7 লক্ষ বা 10 লক্ষই ধরেন, এর বেশি ট্যাক্স দেয় না। সো এটা তো ফেয়ার না, তাদের উপর ফেয়ার না। সো আপনাকে কোনো না কোনোভাবে এই ট্যাক্স নেটটাকে বাড়াতে হবে। আপনি ট্যাক্সের যে সার্কেলগুলো, এগুলো বিভিন্ন মানে ট্যাক্স কালেকশন যে ইয়েটা, সেটাকে আপনাকে আরও ডিসেন্ট্রালাইজ করতে হবে। তাহলে আপনি রাজস্ব বাড়াতে পারবেন। এবং কিছু কিছু জিনিসে আপনাকে একটু লং টার্ম চিন্তা করতে হবে। যে আপনি ওই মনে করলেন যে এটা আমি বাড়িয়ে মোবাইলের সিমের উপর সারচার্জ বাড়িয়ে দিলাম আর আমি বেশ অনেক কয়েক হাজার কোটি টাকা পেয়ে গেলাম, তাহলে তো লাভ হয় না। কিন্তু আপনি যদি মোবাইলের সিমটা দামটা না বাড়াতেন, দেখতেন যে ইন্টারনেট এটা আরও বিস্তৃত হতো, ইন্টারনেটের ব্যবহার বাড়তো এবং ইন্টারনেটের ব্যবহার থেকে আপনি এবার নতুন নতুন রাজস্ব পেতেন। ওইখান থেকে ডিজিটাল কমার্সের রাজস্ব আসতো, ভিএটি আসতো, ভ্যাট আসতো, ইত্যাদি আসতো। সো ওইভাবে একটু লং টার্ম চিন্তা করতে হবে আসলে, ওই শর্ট টার্ম গেন নিয়ে চিন্তা করলে হবে না। সো বাজেটে এই ধরনের একটা প্রতিফলন দেখতে চাই। আরেকটা হচ্ছে যে যেটা আপনি বললেন যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে, যে আমাদের নিজস্ব যেই প্রোডাক্টগুলো আছে, যেই সফটওয়্যারগুলো আছে, সেগুলোকে আপনাকে সরকারি লেভেলে আমি বলবো যে বাধ্যতামূলক করতে হবে যে আপনি যদি ওইটার কোনো ইকুইভ্যালেন্ট বাংলাদেশে থাকে, ওটা আপনি বিদেশ থেকে আনতে পারবেন না। এইটা শুনতে অনেক রেস্ট্রিকটিভ লাগছে, কিন্তু এইটা বলবো যে এইটা হচ্ছে অনেকটা এই ধরনের প্রোটেকশন আমাদের দরকার আছে এই মুহূর্তে। হ্যাঁ, আপনি বিদেশ থেকে আনতে পারবেন, আমি বলছি না যে একেবারে কিছু আনতে পারবো না, আপনি আনতে পারবেন। সেখানে শর্ত থাকবে যে যদি বিদেশ থেকে আনা হয় তাহলে বাংলাদেশি ভ্যালু এডিশন থাকতে হবে সেখানে। যে আমি শুধু এনে জাস্ট বসিয়ে দিলাম সেটা হলে হবে না, আমাকে বাংলাদেশি ভ্যালু এডিশন অ্যাটলিস্ট 60% ভ্যালু এডিশন বাংলাদেশ থেকে থাকতে হবে। বাংলাদেশের ছেলেমেয়েদেরকে দেশটাকে ইমপ্লিমেন্ট করাতে হবে, মেনটেন করাতে হবে ইত্যাদি। সো এই ধরনের জিনিস, এই ধরনের পলিসি রাখতে হবে। এবং আরেকটা জিনিস অনেকদিন ধরে বলছি যে আমাদের সরকার তো আমাদের সবচেয়ে বড় বায়ার আইটি ক্ষেত্রে। সরকারের বিভিন্ন যে মন্ত্রণালয়, এজেন্সিগুলি বলেন, অধিদপ্তরগুলি বলেন, তাদের যে বাজেট, আইটি বাজেট, সেই আইটি বাজেটে দেখা যায় যে সিংহভাগই চলে যায় হার্ডওয়্যার কিনতে। তো হার্ডওয়্যার যেটা কেনা হয় সেটা তো বিদেশে পায়, ওই টাকাটা তো আর আমাদের কোনো বিকজ আমরা তো হার্ডওয়্যার বানাই না। সো ওইটা না করে হার্ডওয়্যারে আলাদা বাজেট এবং সফটওয়্যারে আলাদা বাজেট রাখতে হবে এবং একটা সিগনিফিকেন্ট বাজেট রাখতে হবে সফটওয়্যার কেনার জন্য এবং সফটওয়্যার সেটাকে মেনটেন করার জন্য। মেনটেন করার জন্য বাজেট থাকে না বলে আপনি দেখেন যে বেশিরভাগ সরকারি ওয়েবসাইট কিন্তু 1 বছর পরে আর কাজ করে না। এই যে ওয়েবসাইটগুলো, সরকারি যে ওয়েবসাইটগুলো, আপনি ক্লিক করবেন, কাজ করে না। সো এগুলো তো মেনটেন করতে হবে, তো সেটার বাজেট এই বাজেট অ্যালোকেশনের মধ্যে রাখতে হবে। আর আরেকটা কথা যেটা আমি মানে অনেকদিন ধরে বলে আসছি, দুইটা জিনিস এটা বাজেটে দরকার। ডিজিটাল ট্রানজাকশন আমাদেরকে উৎসাহিত করতেই হবে। ডিজিটাল ট্রানজাকশন উৎসাহিত করার জন্য অনেক রকম উপায় আছে। একটা বড় উপায়, সহজ উপায় হচ্ছে, আমি ক্রেতা, আপনি বিক্রেতা, আমি যখন আপনাকে কার্ড দিই আপনি কিন্তু নিতে চান না, স্যার ক্যাশ দেন। সে জানে যে ওই কার্ড দিলে তাকে ওই 2.5% ব্যাংকে দিতে হবে, এই জন্য সে নিতে চায় না। সো উল্টো যদি সরকার অফার করে যে যখন ডিজিটাল ট্রানজাকশন হবে, সেটা কার্ড দিয়ে হোক বা এমএফএস দিয়েই হোক, তখন আপনিও একটা ক্যাশব্যাক পাবেন, আমিও একটা ক্যাশব্যাক পাবো। আপনিও ধরেন কথার কথা 1.5% ক্যাশব্যাক পেলেন, আমিও 1.5% ক্যাশব্যাক পেলাম, 3% ক্যাশব্যাক। তখন কিন্তু আমিও উৎসাহিত হব কার্ড দিয়ে করতে, আপনিও ভাববেন যে আচ্ছা কার্ড নিয়ে নেই, তাই না? সো এই জাতীয় আমার মনে হয় ইনসেন্টিভ। এবং এটার জন্য যদি আগামী 3 থেকে 5 বছরের জন্য যদি একটা বাজেট অ্যালোকেশন করা হয় যে আচ্ছা ঠিক আছে 300-400 কোটি টাকা একটা বাজেট, যে এটা দিয়ে আমরা এই ডিজিটাল ট্রানজাকশনের জন্য ইনসেন্টিভ, ক্যাশব্যাক ইনসেন্টিভ দেব, আমার মনে হয় পরীক্ষামূলকভাবে যদি করা হয় তাহলে কিন্তু একটা ভালো পুশ হবে। সো এইটার জন্য বাজেট অ্যালোকেশন থাকা দরকার। আর আরেকটা যেটা বলে শেষ করছি বাজেটের ব্যাপারে, সেটা হচ্ছে যে আমাদের অনেক কোম্পানি, আইটি কোম্পানিগুলো এখন অনেক বড় বড় কাজ করে অভ্যস্ত।
বড় ডেটা সেন্টারে কাজ করেছে, এই যে ড্রাইভিং লাইসেন্সের কাজ করেছে, আপনার এনআইডির কাজ করেছে, হজ ম্যানেজমেন্টের বড় কাজ করছে, ইজিপি যেটা আছে ইলেকট্রনিক যে আপনার টেন্ডার যেটা, সেগুলোর কাজ আমরা করেছি। সো এই কাজগুলো কিন্তু আপনার অনেক অন্যান্য অনুন্নত দেশেও কিন্তু প্রয়োজন আছে তাদের। সো এই কাজগুলো আমি চাইলে কিন্তু আফ্রিকার একটা দেশে ইজিপি কিন্তু আমি বিক্রি করতে পারি। যেই কোম্পানিটা এটা বানিয়েছে সে কিন্তু ওখানে গিয়ে এইটা বিক্রি করতে পারে, তার কিন্তু সেই সক্ষমতা হয়ে গেছে এখানে। সো ওই দেশের সাথে যদি আমাদের সরকারের একটা সমঝোতা থাকে, একটা এগ্রিমেন্ট হয়, যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটাকে বলে, যে ঠিক আছে বাংলাদেশ 10 কোটি টাকা তোমাদেরকে সহায়তা দিবে বা 5 কোটি টাকা সহায়তা দিবে, কিন্তু শর্ত হচ্ছে যে কাজটা বাংলাদেশি কোম্পানিকে দিয়েই করাতে হবে। সো টাকাটা কিন্তু বাংলাদেশেই ফেরত আসবে, কিন্তু মাঝখান থেকে এই কোম্পানিটার একটা এক্সপোজার হয়ে গেল, ইন্টারন্যাশনাল এক্সপোজার, সে কিন্তু অন্যান্য দেশে তার মার্কেটিং, বাংলাদেশের আইটি কোম্পানির ভাবমূর্তি চেঞ্জ হয়ে গেল। সো এই ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট একটা বাজেট যদি করা যায় এইবারের বাজেটে, আমার মনে হয়, এবং এটা একটু চিন্তা ভাবনা করে যদি করা যায়, আমার মনে হয় এটা আমাদের এই আইটি সেক্টরকে, বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিকে সারা বিশ্বের দরবারে পরিচয় করে দেওয়ার জন্য একটা খুব কাজের কাজ হবে। একদম শেষের দিকে একটু জানতে চাইবো, আপনাদের এআই বেশ ভালো করছে, ওয়েব ডেভেলপে ভালো করছে, পুরস্কারও পাচ্ছে, একটু কর্মপরিকল্পনা জানতে চাই বর্তমান ভবিষ্যৎ আমার কোম্পানির। জি। ও না, আমাদের কোম্পানি আসলে বিভিন্ন রকমের কাজ করছে। আসলে মেইন ওয়েব নিয়ে কাজ করি আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আমাদের মেইন যে আরেকটা বড় কাজ সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের কাজ, ফাইবার অপটিক নেটওয়ার্কসের কাজ। সো এগুলো নিয়ে কাজ করি। সবই হচ্ছে, প্রবলেম হচ্ছে কনসিস্টেন্সি অফ পলিসি। আমাদের পলিসির যদি কনসিস্টেন্সি না থাকে তাহলে কিন্তু আমিও উৎসাহ পাবো না আরও বেশি বিনিয়োগ করার। একই রকমভাবে বিদেশিরাও আসবে না। একই রকমভাবে আপনি যদি মনে করেন যে আমার একটা পলিসি আমি খুব রেস্ট্রিকটিভ হব, তাহলে ওই অ্যাটিটিউড নিয়ে কিন্তু কাজ হবে না। আপনাকে ফ্যাসিলিটেটিভ হতে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এই যে ডেটা প্রোটেকশনের কথা বললাম, এখন এইটা যদি মনে করেন এমনভাবে করা হয় যে এইটাতে আমি আমার হাত পা বেঁধে আমি কাজই করতে পারছি না ঠিক মতো, তাহলে তো আমার ব্যবসা আমি বাড়াবো না, নতুন নতুন ব্যবসা তৈরি হবে না। কিন্তু এমনভাবে অ্যাপ্রোচে যদি করে, অথবা যদি মনে হয় যে না এইটা দিয়ে আমি শুধু তদারকি করব, আমি শুধু নজরদারি করব, কন্ট্রোল করব, এইটা হলে কিন্তু ব্যবসা বাড়বে না। সো ব্যবসা বাড়ানোর জন্য যেই কাজ করতে হবে সেই ধরনের, যেটা দরকার সেই ধরনের পলিসি তৈরি করতে হবে। এই পলিসি তৈরি করলে দেখবেন যে আমার মতো আরও বিভিন্ন যে অন্যান্য কোম্পানিগুলো আছে তারা আরও বেশি করে ইনভেস্ট করছে, এবং আমরা যেটা সবসময় বলি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সারা দেশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, সেইটা ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের দেশে তৈরি হয়ে যাবে, এবং ইনফ্রাস্ট্রাকচার একবার তৈরি হয়ে গেলে কিন্তু তখন এটার বেনিফিট সবাই নিতে পারবে আর কি। একদমই শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আপনি মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্সেরও প্রেসিডেন্ট ছিলেন, তো যেটা শোনা যাচ্ছে যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে। আগে তো অনেক ধরনের প্রবলেমের কথা আমরা শুনতাম, কয়েকটা এজেন্সির মধ্যে আসলে একটা সিন্ডিকেশন ছিল, ছোট করে একটু এই বিষয়ে জানতে চাই। না, এটা তো বেশ অনেক, এটা নিয়ে অনেক কাজ করা হয়েছে, এবং গত বছর শেষের দিকে আর কি এটা মালয়েশিয়া এটাকে আবার বন্ধই তো, মাঝখানে তো বন্ধই করে দেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে লেবার নেওয়া, তো সেটা তো আবার খোলা হয়েছে। সেটা গত বছর থেকে এই সিন্ডিকেটগুলোও ভাঙা হয়েছে। এখন মালয়েশিয়ার গভর্নমেন্ট বলেছে যে যে কোনো এজেন্সি কাছ থেকে তারা নিতে পারবে, কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের যে মানে এটার যে ফোকাসটা আমরা যদি আরেকটু দিতে পারি, যেমন মনে করেন আমরা এখন একেবারে আনস্কিল্ড লেবার পাঠাই, একটু যদি সেমি স্কিল্ড পাঠাতে পারি তাহলে আমার মনে হয় আমাদের ডিমান্ডটা আরও ভালো হবে, এবং তাদের রোজগারটাও আরও অনেক বাড়বে, রেমিটেন্সও অনেক বেড়ে যাবে। আর একই সাথে আমি যখন ইনফ্যাক্ট প্রেসিডেন্ট ছিলাম তখন আমি ওখানকার যে ইন্ডাস্ট্রি মিনিস্টার, শ্রমমন্ত্রী ছিলেন, তার সাথে দেখা করেছিলাম, এবং তাকে রিকোয়েস্ট করেছিলাম যে বাংলাদেশ থেকে যে আমরা লেবার ফোর্স পাঠাচ্ছি এটার পাশাপাশি তোমরা আমাদের কাছ থেকে প্রফেশনাল নাও। তখন আমাকে জিজ্ঞেস করেছিল কী ধরনের প্রফেশনালস। আমি বললাম যে আমরা আমাদের ইঞ্জিনিয়ার্স পাঠাতে পারি, ইঞ্জিনিয়ার্স আছে আমাদের নানা রকমের টেকনিশিয়ানস আছে, ইভেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে পাঠাতে পারি। তো তারা খুব অবাক হয়েছিল যে এই কথা আমাদেরকে এতদিন কেউ বলেনি কেন। সো আমার মনে হয় এটাও একটু চিন্তা করা দরকার।
অনেক দীর্ঘ একটা আলোচনা হলো, আসলে অনেক কিছু আসলে বেরিয়ে এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্ব আশা করছি আমাদের সাথে থাকবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।